প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৩ লগারিদমের ধারণা ও প্রয়োগ এর অষ্টম পর্বে পৃষ্ঠা ৭৩ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত সপ্তম পর্বে ৭৩ পৃষ্ঠার জোড়াই কাজ কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল এই কাজটি করেছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো জমির উর্বরতা পরিমাপে লগারিদম। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, কারণ শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। তোমরা জানো জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে। সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়। এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয়। কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর। যদি জমির উর্বরতার অপচয়ের হার আমরা জানতে পারি, তবে হিসাব করে প্রয়োজনীয় সারের সঠিক পরিমাণও আমরা নির্ণয় করতে পারব। ফলে সারের অপচয় যেমন কমবে, তেমনি পরিবেশের ক্ষতিও কম হবে। তাহলে এই যে জমির উর্বরতা পরিমাপের যে লগারিদম, এটার একটা উদাহরণ তোমাদের জন্য দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উদাহরণ, জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে? প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? 1 বিঘা, এখানে 1 বিঘা সমান হচ্ছে যে 20 কাঠা। তাহলে 1 বিঘা সমান কি? 1 বিঘা সমান হচ্ছে যে 20 কাঠা। আমি লিখে দিলাম 1 বিঘা সমান 20 কাঠা। তাহলে আমাদের যে উদাহরণটা আছে, সেই উদাহরণের মধ্যে আমাদেরকে এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে বলছে কি কত বছর পরে, এখানে একটা প্রশ্ন, আর হচ্ছে যে 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। এখানে কি পরিমাণ সার, অর্থাৎ কতটুকু সার যে ব্যবহার করতে হবে সেটা এখানে বের করতে বলেছে। চলো এবার এটার সমাধানটা আমরা দেখে নিই। দেখো, অপচয়ের সূত্র থেকে আমরা জানি Pt = P × 1 - R হোল টু দি পাওয়ার T। এটা হচ্ছে যে অপচয়ের সূত্র, মানে অপচয়ের সূত্র হচ্ছে কি Pt = P × 1 - R হোল টু দি পাওয়ার T। এখানে জমির প্রাথমিক উর্বরতা হচ্ছে কি P। জমির প্রাথমিক উর্বরতাকে কি ধরা হয়েছে? P ধরা হয়েছে। উর্বরতা হ্রাসের হার R = 2%। 2 কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.02, অর্থাৎ 2 কে 100 দিয়ে ভাগ করতে হবে। 2 কে 100 দিয়ে ভাগ করলে R এর মানটা আমরা পাচ্ছি 0.02। T সময় পরে জমির উর্বরতা Pt = P × 100 - 30%। অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যে পড়েছি যে উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। তাহলে 30% যদি কমে যায় আর কতটুকু অবশিষ্ট থাকে সেটা আমরা বের করতে হবে, বা আমরা এটা বের করতেছি এখানে যে P তাহলে কার 30% কমে যাচ্ছে, যে P এর, অর্থাৎ প্রাথমিক যে উর্বরতা আছে সেই উর্বরতার 30% কমে যাচ্ছে। তাহলে ওই যে প্রাথমিক উর্বরতা আর কতটুকু বাকি থাকে, সেজন্য P × 100 - 30%। তাহলে ইকুয়াল P × 100 থেকে 30 চলে গেলে 70, এই পার্সেন্টটা এখানে বসলো। তাহলে এই 70% কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হবে কি 0.70। আর এই যে পিটা গুণাকার আছে, সেই পিটা এখানে গুণাকারে থাকবে, তখন হবে 0.70p। তাহলে T
টি সময় পরে জমির উর্বরতা পিটি সমান আমরা পেলাম কি 0.70 পি। সুতরাং 0.70 পি সমান কি পি ইন্টু 1 মাইনাস আর, আর এর পরিবর্তে আমরা মানটা বসালাম, যে আর এর মান যেটা বের করছি 0.02, সেটা হোল টু দি পাওয়ার টি। এরপর দেখো, বা এখানে দুই পাশ থেকে যদি আমরা পিটাকে মানে এখান থেকে তুলে দিই, তাহলে পি দ্বারা উভয়কে ভাগ করতে হবে। তাহলে পি দ্বারা যদি আমরা উভয়কে ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পিটা উঠে যাই, তখন থাকে 0.70 ইকুয়াল টু, এখানে 1 থেকে 0.02 যদি আমরা বিয়োগ করে দিই, তখন আমরা পাই 0.98 হোল টু দি পাওয়ার টি। তাহলে আমরা যে পি দ্বারা ভাগ করছি সেটা এখানে সাইড নোটে লিখে দিতে পারি। লিখবো কি, উভয়কে পি দ্বারা ভাগ করে, ভাগ করে। তাহলে এটা লিখে দিলে পিটা উভয় পাশ থেকে চলে যায়, মানে উভয় দিক থেকে চলে যায়। তাহলে আমরা কি পেলাম এখন, 0.70 ইকুয়াল টু 0.98 হোল টু দি পাওয়ার টি। এটা হচ্ছে একটা সূচকীয় রাশি বা সূচকীয় সমতা। তাহলে এটাকে আমরা কি করব, এবার লগারিদমের রাশিতে প্রকাশ করব, অর্থাৎ লগে প্রকাশ করব। তাহলে সূচকের যে বেস অর্থাৎ ভিত্তি সেটা হচ্ছে কত, 0.98, যেটা লগেরও ভিত্তি হিসেবে থাকবে। তাহলে এ পাশে দেখো যে লগ ভিত্তি হিসেবে 0.98 টু দি পাওয়ার, এই পাশে যেটা ছিল সেটা পাওয়ারে চলে গেছে, আর এখানে যে টি ছিল টিটা এখানে বসছে, অর্থাৎ টিটাকে আমরা ফ্রি করে এখানে বসাই দিলাম, ইকুয়াল টু লগ দিয়েছি। এরপরে সূচকের যে বেস সেটা লগের বেস হিসেবে দিয়েছি, আর এদিকের অংশটাকে আমরা এখানে পাওয়ারে দিয়েছি 0.7, অর্থাৎ এখানে জিরোটা দিতে হয় নাই, যে দশমিকের পরে সর্বশেষে জিরোর ভ্যালু চলে যায়, সেজন্য এখানে জিরো দেওয়া হয় নাই। এবার আমরা এটার মানটা নির্ণয় করব, অর্থাৎ লগ 0.98 বেস টু দি পাওয়ার কত 0.7, এটার মানটা আমরা এবার নির্ণয় করব। এবার আমরা একটু দেখব, এটা কিন্তু 10 বেসের লগ না, এটা কিন্তু 10 বেসের লগ নয়। তাহলে এটা কি বেসের লগ, এটা হচ্ছে 0.98 বেসের লগ। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে লগ 0.7 ভাগ লগ 0.98 দিয়ে আমরা মানটা বের করব। কিসের সাহায্যে, ক্যালকুলেটরের সাহায্যে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্যালকুলেটরের সাহায্যে সেটার মানটা বের করে দেখাচ্ছি। প্রথমে লগ 0.7 লিখব। দেখো ডান পাশে লগ আছে, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। 0.7 এরপরে ব্র্যাকেট শেষ, এরপরে ডিভিশন চিহ্নটা দিলাম। এরপরে দেখো নিচে যেটা আছে সেটা বাদ দিয়ে লিখব লগ, আবার ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, 0.98 ব্র্যাকেট শেষ ইকুয়াল, আমরা মানটা পেয়ে গেছি। দেখো 17.65480925। তাহলে আমরা এটা যে 17.6 পর্যন্ত রাখবো, তো সেটা অলমোস্ট দিয়ে লিখছে, দেখো যে অলমোস্ট 17.6, ঠিক আছে। অর্থাৎ এই যে এই বছরটা পর, অর্থাৎ 17.6 বছর পরে জমির উর্বরতা 30% কমে যাবে। দেখো সেটা লিখে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং 17.6 বছর পরে জমির উর্বরতা 30% কমে যাবে। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেছি। এবার আরেকটা প্রশ্নের উত্তর আমরা বের করব। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে কি, প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে, সেটা আমাদেরকে বের করতে বলেছে। চলো এবার এটা সমাধানটা করে নিই। দেখো আবার 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি। তাহলে 1 কাঠা জমির উর্বরতা 1% যদি আমরা বাড়াতে সার লাগবে কত, 5 ভাগের 1 কেজি, অর্থাৎ 1/5। সুতরাং 1 কাঠা জমির উর্বরতা 2% যখন বাড়াবো, তখন সার লাগবে 5 ভাগের 1 × 2, অর্থাৎ 5 ভাগের 2 কেজি, ঠিক আছে। তাহলে এবার 1 বিঘা জমির উর্বরতা, 1 বিঘা জমি মানে কতটুক, 1 বিঘা মানে হচ্ছে যে 20 কাঠা, ঠিক আছে। তাহলে আমরা 1 বিঘা বা এখানে লিখতে পারি বা 20 কাঠা জমির
উর্বরতা 2% বাড়াতে সার লাগবে, সেটা এখানে যে 2/5 ছিল সেটাকে 20 দিয়ে গুণ করতে হবে। সেটাকে কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে, তখন যে 1 বিঘার যে পরিমাপটা বেরোবে। এবার 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে পাবো কত? 4। এবার 4 দিয়ে যদি 2 কে গুণ করি, 4 2 যা 8 কেজি। এখানে 1 বিঘা সমান যে 20 কাঠা, সেটা কিন্তু এখানে সাইড নোটে লিখে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা এর উত্তরটি বুঝতে পেরেছো, অর্থাৎ উদাহরণের উত্তরটি বা উদাহরণের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের পৃষ্ঠায় ভূমিকম্পে লগারিদম। এবার আমরা ভূমিকম্পে লগারিদম সম্পর্কে শিখব। আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে সে এলাকায় ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়। বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন। তাহলে কারা ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে? বিজ্ঞানীগণ। তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? চার্লস ফ্রান্সিস রিক্টার, ওনার ইংরেজি নামও একই, চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য নিচের সূত্রটি বের করেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র ভূমিকম্প পরিমাপের জন্য। ভূমিকম্পের মাত্রা R = log I/s। এটা হচ্ছে যে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের একটা আদর্শ সূত্র। এবার আমরা যে এখানে যে বর্ণগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যেখানে I সমান ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা। অর্থাৎ মনে করো এই জায়গায় ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে চতুর্দিকে 100 কিলোমিটার পর্যন্ত জায়গা জুড়ে যে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এলাকা জুড়ে যে সর্বোচ্চ তীব্রতা কতটুকু, সেটাকে আমরা বলবো I এর মান। সেটাকে কি বলবো? I এর মান। এবার আমরা শিখবো S সমান কি। এখানে S সমান কি বুঝিয়েছে? S সমান আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান 1 মাইক্রন। 1 মাইক্রন মানে হচ্ছে কি 1/10,000 সেন্টিমিটার। অর্থাৎ 1 মাইক্রন বলতে বোঝাচ্ছে যে 1 কে যে 10,000 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তার সমান। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি। এটা হচ্ছে কি ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে যে সিসমোগ্রাফ। এটি উদ্ভাবন করেন চার্লস ফ্রান্সিস রিক্টার, যার কথা আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম সেটা। অর্থাৎ উনি এটির উদ্ভাবন করেছিলেন। তার নাম অনুসারে স্কেলটির নামকরণ করা হয় রিক্টার স্কেল। অর্থাৎ ওনার নাম অনুসারে এই স্কেলটির নামকরণ করা হয় রিক্টার স্কেল। রিক্টার স্কেলে ভূকম্পের মাত্রাকে R দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ ভূমিকম্পের মাত্রা সমান কি? R। ভূমিকম্পের মাত্রা কি? R। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে I = S। সুতরাং আদর্শ ভূমিকম্পের মাত্রা R = log S/s। তাহলে S দিয়ে যদি আমরা S কে ভাগ করে ফেলি তাহলে পাবো কত? 1। তাহলে log 1 পাবো। তাহলে log 1 এর মান কত? 0। সেটা আমরা কিন্তু আগে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, যে তখন আদর্শ ভূমিকম্পের মাত্রাটা কত হবে? 0 হবে। আদর্শ ভূমিকম্পের মাত্রা কত হবে? 0 হবে। সুতরাং R = 0 দ্বারা বোঝা যায় সেই স্থানে আসলে কোন রূপ ভূমিকম্প সংঘটিত হয়নি। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে R এর মান যদি 0 হয় তাহলে কিন্তু সেই স্থানে কোনো ভূকম্পন হয়নি, সেটা আমরা বুঝতে পারবো। নিশ্চয়ই তোমরাও কিন্তু বুঝতে পেরেছো যে R এর মান 0 মানে হচ্ছে কি ওই স্থানে কোনো ভূমিকম্প বা ভূকম্পন হয়নি। এবার চলো একটি পর্যবেক্ষণ দেখি। চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী?
তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে যখন আমরা 5 মাত্রার ভূমিকম্প মাপবো সেটা হচ্ছে যে 6 মাত্রার যে ভূমিকম্প সেটা হচ্ছে কি 10 গুণ বেশি শক্তিশালী। বিষয়টি বোঝার জন্য ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে কি I5 এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হবে I6। তাহলে আমরা সেটা বের করব। আমরা কিন্তু সূত্রটা শিখেছি প্রিয় শিক্ষার্থীরা। সূত্রটা কি শিখেছিলাম নিশ্চয় তোমাদের মনে আছে যে R ইকুয়াল টু log 10 বেস I/S। এটা আমরা এই সূত্রটা শিখেছিলাম। তখন আমরা যখন 5 মাত্রার বলবো তখন এখানে হবে 5 আর এখানে আইটা হবে 5, অর্থাৎ I5 হয়ে যাবে, অর্থাৎ I5/S হবে। আর যদি আমরা সেটা 6 মাত্রায় বলি অর্থাৎ 6 মাত্রায় বলি তখন 6 ইকুয়াল টু এখন এখানে হবে I6/S। I6 বাই কি হবে S হবে, যেটা এখানে লেখা হয়েছে অর্থাৎ তাহলে পরে লেখা হয়েছে অর্থাৎ 5 মাত্রা যখন তখন log অর্থাৎ 10 বেস log টু দি পাওয়ার I5/S এবং যখন 6 মাত্রার হবে তখন হবে 10 বেস log টু দি পাওয়ার I6/S। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই দুটো হচ্ছে যে এখানে যে লগের রাশি, হ্যাঁ এটাকে আমরা সূচকীয় রাশিতে প্রকাশ করে নিব। প্রথমে দেখো এখানে লগের বেস হচ্ছে কত 10 বেস লগ, এরপরে এটার পাওয়ার হচ্ছে কত I5/S। এটা সূচকের এই পাশে চলে আসবে I5/S ইকুয়াল টু যে লগের যে বেসটা আছে 10 সেটা ঠিক থাকবে অর্থাৎ সূচকেরও বেস হবে 10 আর এখানে যে 5 আছে সেটা এখন সূচকের পাওয়ার হিসেবে চলে আসবে অর্থাৎ 10 টু দি পাওয়ার 5। এবং ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আমরা সূচকীয় রাশি যখন প্রকাশ করব তখন লগের যে পাওয়ার সেটাকে আমরা ফ্রি করে এখানে নিয়ে আসছি ইকুয়াল টু লগের যে বেস 10 আছে সেই 10 বেসটাকে আমরা সূচকের বেস হিসেবে লিখেছি। এরপরে এখানে যে 6 ছিল সেই 6টাকে আমরা এখানে সূচকের পাওয়ার হিসেবে লিখেছি। আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ মনে করি আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ মনে করি তাহলে 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায় দেখো যে 2 নং সমীকরণে আছে I6/S, সেটাকে আমরা ভাগ করব 1 নং সমীকরণ দ্বারা অর্থাৎ I5/S দ্বারা। তাহলে দেখো যে I6/S কে I5/S দ্বারা আমরা ভাগ করতেছি ইকুয়াল ডান পাশেও ঠিক একইভাবে ভাগ হবে। 2 নম্বরের যে ডান পাশে আছে 10 টু দি পাওয়ার 6 সেই 10 টু দি পাওয়ার 6 কে 10 টু দি পাওয়ার 1 নম্বরের যে ডান পাশে 10 টু দি পাওয়ার 5 আছে সেই 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এবার এই লাইনের পরে যদি আমরা আরেকটা লাইন এখানে লিখি সেটা হবে কি যে I6/S, এখন এটা যেহেতু ভাগ আছে এখানে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন হয়ে এর নিচের যে ভগ্নাংশটা আছে সেটা বিপরীতকরণ হয়ে যাবে অর্থাৎ S/I5 ইকুয়াল টু এখানে 10 দুইটার আমরা একটা যে বেস করে নিলাম তাহলে 6 মাইনাস 5 অর্থাৎ যেহেতু ভাগ আছে সেজন্য পাওয়ারের মধ্যে বিয়োগ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এই S যদি আমরা ভাগ করে ফেলি 1 হয় তাহলে উপরে থাকে I6, 1 যা I6, নিচে থাকবে I5 ইকুয়াল টু এখানে যে 10 টু দি পাওয়ার 6 থেকে 5 চলে গেলে আর থাকবে 1 কিন্তু পাওয়ার হিসেবে লিখতে হয় না, 1 না থাকলেও আমরা মনে করি যে এটার পাওয়ার কিন্তু 1 আছে, অর্থাৎ 10 এর পাওয়ার যদি 1 নাও থাকে আমরা মনে রাখবো যে এটার পাওয়ার কিন্তু 1 আছে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লাইনটা কি আছে আমাদের I6/I5 ইকুয়াল টু 10। এবার আমরা যদি এখানে পরের লাইনে যাই সুতরাং I6 ইকুয়াল টু লিখি তাহলে এটা কোণায় কোণায় গুণ হয়ে যাবে 10 ইন্টু I5, অর্থাৎ এটা আরো গুণন হয়ে যাবে তাহলে 10 ইন্টু I5 হবে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী। দেখো যে I6 অর্থাৎ 6 মাত্রার ভূমিকম্পটা হচ্ছে কি 5 মাত্রার যে ভূমিকম্প অর্থাৎ I5 এর চেয়ে কিন্তু 10 গুণ বেশি শক্তিশালী। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা।
চলো এবার আরো সামনের দিকে আগাই। এখন আমাদেরকে একটা জোড়ায় কাজ দিয়েছে, বলছে যে দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, আবার 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ 1000 গুণ বেশি শক্তিশালী। এটা আমাদেরকে দেখাতে বলছে। এই সমাধানটা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। মনে করি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু I5, 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু I7, অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পকে আমরা I5 দিয়ে চিহ্নিত করেছি, আর 7 মাত্রা অর্থাৎ 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা I7 দিয়ে চিহ্নিত করেছি। আমরা জানি R ইকুয়াল টু log 10 I/s। এটা হচ্ছে যে আমাদের যে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের সূত্র। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে কি? R ইকুয়াল টু log 10 বেস I/s। প্রশ্ন মতে যখন আমরা মানে 5 মাত্রার ভূমিকম্পেরটা বের করতেছি, তখন দেখো 5 ইকুয়াল টু log 10 বেস I5/s, অর্থাৎ এখানে I এর সাথে তখন কি হবে? 5 হবে। বা এখানে যে এটা লগের রাশি আছে, এটাকে আমরা যদি সূচকীয় রাশিতে প্রকাশ করি, তাহলে এখানে লগের বেস হচ্ছে 10, সূচকের বেস হচ্ছে যে 10, এখানে 5টা সূচকের পাওয়ার হিসাবে বসছে। ইকুয়াল এখানে যেটা পাওয়ার ছিল লগের পাওয়ার, সেটা এখানে ফ্রি করে বা ফ্রি হয়ে আমরা বসিয়ে দিলাম, মানে ফ্রি করে নিলাম আর কি। এরপরটা দেখো এবার, বা আমরা যখন এখানে শুধু s সমান লিখবো, তখন এই যে 10 টু দি পাওয়ার 5 আছে, সেটা এখানে I5 এর নিচে গিয়ে বসবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5টা I5 এর নিচে গিয়ে বসবে। তাহলে আমরা s সমান পেয়েছি কি? I5/10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার আমরা 7 এরটা বের করব, অর্থাৎ যে 7 মাত্রা ভূমিকম্পের তীব্রতাটা বের করব। যখন আমরা 7 বের করতেছি, তাহলে এবং 7 ইকুয়াল টু log 10 বেস I7/s, তখন I এর পাশে কি হবে? 7 হবে। তাহলে এটা হচ্ছে কি? লগারিদমীয় রাশি। এটাকে আমরা এবার কি করব? সূচকীয় রাশিতে প্রকাশ করব। তাহলে লগের যে বেস সেটা 10, সেটা এখানে সূচকের বেস হিসেবে বসলো 10, সূচকে বসলো এই 7টা, ইকুয়াল টু এখানে যে লগের পাওয়ার সেটা এখানে বসলো I7/s, I7/s। সুতরাং আমরা যখন s সমান বের করব, তখন এই যে 10 টু দি পাওয়ার 7টা এই I7 এর নিচে গিয়ে বসবে, অর্থাৎ s ইকুয়াল টু I7/10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণ পেয়েছি কত? s ইকুয়াল টু I5/10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর 2 নাম্বারের সমীকরণে পেয়েছি যে কি? s ইকুয়াল টু I7/10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার আমরা s ইকুয়াল টু দুইটা মান পেয়েছি। একটা হচ্ছে যে কি? 1 নাম্বারে পেয়েছি যে I5/10 টু দি পাওয়ার 5, আর 2 নাম্বারে পেয়েছি যে s ইকুয়াল টু I7/10 টু দি পাওয়ার 7। তাহলে s এর দুইটা মান পেয়েছি। তাহলে দুইটা মান, অর্থাৎ s এর মান দুইটাই একই রকম, অর্থাৎ সেজন্য আমরা লিখেছি দেখো যে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এটা হচ্ছে যে 1 নং সমীকরণের অংশ, অর্থাৎ ডান পাশের অংশ, ইকুয়াল টু, আর এটা হচ্ছে যে 2 নং সমীকরণের ডান পাশের অংশ। দুটোটার মান কিন্তু যে s, সেজন্য এভাবে ইকুয়াল টু দিয়ে আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এরপরে দেখো, এরপরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে I7 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ I গুলোকে আমরা বাম পাশে নিয়ে আসছি, আর যেগুলো 10 টু দি পাওয়ার 7 এবং 10 টু দি পাওয়ার 5 আছে, সেগুলোকে ডান পাশে
নিয়ে গেছি। এরপরে দেখো এবার I/I7 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু, এটার দুইটার বেস কিন্তু একই রকম, একটা বেস নিয়েছি, এরপরে উপরের যে পাওয়ার 7 যেহেতু এটা ভাগ আছে এরপরে বিয়োগ 5 হয়ে গেছে, অর্থাৎ ভাগ থাকাতে বিয়োগ হয়ে গেছে। তাহলে পরের লাইনটা দেখো, বা I7/I5 ইকুয়াল টু 10 স্কোয়ার, অর্থাৎ 7 থেকে 5 চলে গেলে আর থাকে 2, অর্থাৎ স্কোয়ার হয়ে যায়। এবার 10 স্কোয়ার, হ্যাঁ 10 স্কোয়ার মানে কি, 10 স্কোয়ার হচ্ছে যে কি 100, 10 কে স্কোয়ার করলে কি হয় 100 হয়। তাহলে I7/I5 ইকুয়াল টু 100, বা I7 ইকুয়াল টু, এটা কোণায় কোণায় গুণ করলাম 100 ইন্টু I5, অর্থাৎ যে 7 মাত্রার যে ভূমিকম্পটা হবে সেটা যে 5 মাত্রার ভূমিকম্পের 100 গুণ মানে 100 গুণ বেশি শক্তিশালী, সেটা আমরা প্রমাণ করলাম। অর্থাৎ এটা তোমরা দেখানো হলেও লিখতে পারো, অর্থাৎ দেখাতে বলছে সেজন্য দেখানো হলেও লিখতে পারো। আবার 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা সমান আমরা কিভাবে লিখবো, I8 দিয়ে লিখবো। কিভাবে লিখবো, I8 দিয়ে লিখবো। প্রশ্ন মতে 8 ইকুয়াল টু log 10 পাওয়ারে যাবে I8/S, অর্থাৎ যখন 8 মাত্রার হবে তখন I এর সাথে 8 টা যুক্ত থাকবে। এবার এটা হচ্ছে যে লগারিদমীয় রাশি, এটাকে সূচকীয় রাশিতে প্রকাশ করব। আমরা যে I8/S যেটা আছে সেটাকে ফ্রি করে দিলাম, সেটাই পাশে লিখলাম। এই পাশে যে লগের যে বেসটা 10 আছে সেই 10টা লিখলাম, আর এখানে 8টাকে পাওয়ার হিসেবে লিখলাম, অর্থাৎ সূচক হিসেবে লিখলাম। তাহলে সুতরাং S সমান কি হবে, I8 এটা এর নিচে গিয়ে বসবে 10⁸, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণ ও 3 নং সমীকরণ হতে পাই। আগে কিন্তু 2 নং এবং 1 নং ও 2 নং থেকে পাই লিখছিলাম, এবার যেহেতু আরেকটা সমীকরণ বের করেছি সেটা 1 এবং 3 নং সমীকরণ হতে পাই, সেটা লিখলাম। তাহলে 3 নং এর সমীকরণের ডান পাশের যে অংশটা আছে I8/10⁸ ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের ডান পাশের যে অংশটা ছিল I5/10⁵, সেটা লিখলাম। অর্থাৎ I8/10⁸ ইকুয়াল টু I5/10⁵, এটা দুইটা সমান। এরপরে I8 গুলোকে আমরা বাম পাশে লিখলাম আগের মতোই, I8 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু 10⁸ ডিভাইডেড বাই 10⁵। এরপর বা দেখো যে I8 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু, এই 10 দুইটার বেস একই রকম সেজন্য একটা নিলাম, এরপরে উপরে হচ্ছে 8, এটা ভাগ আছে সেজন্য -5, বা I8 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু 10⁸, থেকে 5 চলে গেলে 3, অর্থাৎ কিউব। তাহলে I8 ডিভাইডেড বাই I5 ইকুয়াল টু 10 কিউব মানে হচ্ছে যে 1000। তাহলে I8 ইকুয়াল টু, এটা কোণায় কোণায় গুণ করব 1000 ইন্টু I5, অর্থাৎ 8 মাত্রার যে ভূমিকম্প সেটা 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, এটাও কিন্তু দেখানো হলো, লিখতে পারো। আশা করছি তোমরা খুব ভালো মতো এটাও বুঝতে পেরেছো। তোমাদের জন্য পুরো সমাধানটি ছোট করে দেখাচ্ছি যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরোটা সমাধান একসাথে লিখতে পারো। এটা প্রথম পেজটা দেখালাম, এরপরে আরেকটা পেজ আছে সেই পেজটা দেখাবো। আশা করছি প্রথম পেজটা তোমরা লিখে নিয়েছো। এবার আমরা দ্বিতীয় পেজটা দেখাচ্ছি। দেখো এবার দ্বিতীয় অংশ, অর্থাৎ জোড়ায় কাজের সমাধানের দ্বিতীয় অংশটা দেখাচ্ছি। এবার ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক ও নির্ভুলভাবে লিখে নিতে পারো। একদম শেষের অংশটা এবার দেখালাম। আশা করছি ইতিমধ্যে তোমরা সঠিক ও নির্ভুলভাবে লিখে নিয়েছো। জোড়ায় কাজটা আমরা শেষ করলাম। জোড়ায় কাজের পরে কি বলছে দেখো, রিক্টার স্কেলে মাত্রা 1 বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় 10 গুণ। তাহলে রিক্টার স্কেলের যত মাত্রায় চেয়ে আরেক মাত্রা যদি আমরা বৃদ্ধি পাই তাহলে আমরা বুঝতে পারতেছি কি সেটা
আগেরটার চাইতে 10 গুণ বৃদ্ধি পাবে। মাত্রা 2 বা 3 বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় যথাক্রমে, যে 2 মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন হবে কত, 100 গুণ বৃদ্ধি পাবে। আর যখন 3 গুণ বৃদ্ধি পাবে তখন কিন্তু 1000 গুণ বৃদ্ধি পাবে। এমন পরিবর্তন কেন হয় তা কি বলতে পারো? আসলে এই মাত্রা 10 ভিত্তিক লগ ব্যবহার করে নির্ণয় করা হয় বলেই এমন পরিবর্তন হয়। সেটা কেন হয়? কারণ হচ্ছে যে আমরা 10 ভিত্তিক লগ ব্যবহার করে এটা নির্ণয় করি বলে এটা এরকম হয়। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 75 পৃষ্ঠার এই সমস্যাটা থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 3, লগারিদমের ধারণা ও প্রয়োগের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 3, লগারিদমের ধারণা ও প্রয়োগ এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।